এটা খুব একটা তীব্র রূপ নিচ্ছে আর চরম অসহিষ্ণুতার জায়গায় যাচ্ছে এবং সেটা ক্রমাগতভাবে বাড়ছে। এটাই হচ্ছে এখনকার পর্যবেক্ষণ। এটা এমন না যে এটাই প্রথম ঘটলো, কিন্তু এই বৃদ্ধি পাওয়ার কারণ একটা, যেটা উনি একটা বললেন, এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। মানে একটা নির্দিষ্ট কারণ দিয়ে এটাকে হয়তো ব্যাখ্যা করা যাবে না, কিন্তু অসংখ্য কারণের সমষ্টি এটা। তার মধ্যে এটা একটা যে আমাদের সমাজে ইম্পিউনিটি তো বেড়ে গেছে, কোনো কিছুরই কোনো প্রতিকার নাই, কোনো এবং সামাজিক অনুশাসন দিয়ে আপনি কোনোভাবে ধরে রাখতে পারছেন না। রাষ্ট্রীয় আইন দিয়ে, যেটা খুব মানে প্রধান শক্তিটা কিন্তু সামাজিক অনুশাসন, আসলে আইন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু আইন যখন একেবারেই অকার্যকর থাকে তখন কিন্তু সকলেই বেপরোয়া হয়, বিশেষভাবে ক্ষমতাবানরা, সকলে না, মানে ক্ষমতাবানরা বেপরোয়া হন আর ক্ষমতাহীনরা তার শিকারে হয়। আপনি জানেন যে বেগম জিয়ার গুলশানের কার্যালয়ে যে সমস্ত সরকারি কর্মকর্তারা বৈঠক করেছিলেন তাদের একজনকে গতকাল বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এই বিষয়টি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ। যে আমরা বলছিলাম যে কয়েকদিন আগে বেগম জিয়ার গুলশানের কার্যালয়ে যে বৈঠক হয়েছিল সেখানে উপস্থিত একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। উপস্থিত আপনি তো নিশ্চিত না? নিশ্চিত না, ইয়ে বলছে, মানে বিভিন্ন মাধ্যমে বলা হয়েছে যে তিনি এখানে উপস্থিত ছিলেন, যদিও সরকারিভাবে বলা হয়েছে যে তার চাকরির মেয়াদ 25 বছর হয়েছে। হ্যাঁ, দেখেন আমাদের দেশে যে আইনটা আছে এটা আপনার 25 বছর যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী চাকরি করেন তারপরে সরকার চাইলে কোট আনকোট জনস্বার্থে তাকে অবসর দিতে পারেন এবং উনি অবসর ভাতা বা অবসরজনিত যত বেনিফিট আছে সব বেনিফিট পাবেন। এখন এই ঘটনাটা যেটা আপনার ওই খালেদা জিয়ার বাসায় যে মিটিংটা, কথিত যেই সভাটা হয়েছে, যদিও খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি বলেছিলেন যে সরকারি কর্মকর্তারা বাধ্য হয়ে এখানে এসেছেন জায়গা না পেয়ে বা ওএসডি দীর্ঘদিন ধরে। পরবর্তীতে বিএনপির অফিশিয়াল যে বিবৃতি সেখানে বলা হয়েছিল যে এখানে যারা এসেছেন সবাই অবসরপ্রাপ্ত। সেটা পরবর্তীতে আপনার যেটা মির্জা ফখরুল ইসলাম আপনার রিটেন একটা স্টেটমেন্ট দিয়েছেন। তার আগে যেটা আমি টিভিতে বিভিন্ন টিভিতে শুনেছি যে তার প্রেস সেক্রেটারি আপনার এই মারুফ কামাল উনি তো নিজেই বলেছেন যে আসছিলেন। যাই হোক, সেটা এখন তদন্ত করে দেখবে কারা আসছিলেন, আদৌ আসছিলেন কিনা। যদি গিয়ে থাকেন ওনারা সেই রিস্ক নিয়েই গিয়েছেন যে যদি জানাজানি হয়ে যায় আমাদের চাকরি থাকবে না। কারণ এই একজন সরকারি কর্মকর্তা গভীর রাতে আপনার একটি রাজনৈতিক দলের নেতা বা নেত্রীর সঙ্গে যেন বৈঠক করবেন, সেই বৈঠকে কি ধরনের আলোচনা হতে পারে অনুমেয়। তারপরও আপনার আমাদের যে প্রশাসনের যে কালচারে এটা নাই। কিন্তু এটাই কিন্তু প্রথম না। আপনার এই ধরনের ঘটনা 96-এ আপনার ওই যে যখন 96-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে দাবিতে জনতার মঞ্চেও সরকারি কর্মকর্তা, তারপরে উত্তরায় মাহমুদুর রহমানের বাসায়ও আপনার গত বিএনপির আমলে এই ধরনের বৈঠক হয়েছে। এখন এইবারও যেটা হচ্ছে আপনার শুনতেছি এটারই ধারাবাহিকতা, যদিও এটা ছোট আকারে ঘটেছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো হলো আপনার প্রশাসনকে যে আপনার দলীয়করণ করার যে প্রবণতাটা আপনার শুরু হয়েছে বা এখন যেটা আপনার এতটা ব্যাপক হয়েছে সেটারই এটার বহিঃপ্রকাশ। আজকে আপনি দেখেন, আমি একটা লাইন শেষ করি নেই, আজকে যেই ভদ্রলোককে আপনি এই যে বাধ্যতামূলক অবসর দিয়েছেন, যদিও তাকে বলা যাচ্ছে না যে ওই মিটিংয়ে গিয়েছেন বলে অবসর দেওয়া হয়েছে, সরকার সুযোগ নিয়েছে, সরকার জানতে পেরেছে যে উনি গিয়েছেন। কিন্তু আরো যারা গিয়েছেন যাদের 25 বছর চাকরি হয় নাই তাদেরকে তো আপনার চাকরির বিধিমালা অনুযায়ী আপনার তাকে শোকজ করবে, শোকজ করার পর তার কাছ থেকে ওই আপনার চাকরিচ্যুতি করার প্রসেস। বৈঠকে যাওয়ার কারণে কি শোকজ করতে পারে? কারণ আমরা দেখেছি সেটা পারে। আপনি একজন আপনি তো রাজনীতি করার অধিকার, আপনি রাজনীতি করতে পারেন। থেকে ইভেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কেউ যে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যেতেই পারে। সেটা আপনার যদি রাজনৈতিক উদ্দেশ্য হয়ে থাকে, আপনি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আপনি সরকারি কর্মকর্তারা আপনি যখন সরকারি কর্মকর্তা শপথ নেন আপনি কোনো রাজনৈতিক দলের প্রতি অনুগত্য বা আনুগত্য দেখাতে পারেন না। যদিও এগুলো কাগজে কলমে আমরা কিন্তু দেখি যে আপনার আচরণে কিন্তু আমরা ভিন্ন দেখি। এই যে আমি তো শেষ করি নেই, এই যে যাকে আজকে আপনার অবসর দেওয়া হয়েছে, কাল পরশু দেখবেন উনি হয় বিএনপিতে যোগ দিয়েছেন। যদি যোগ দিয়ে নাও থাকেন, এই সরকার না থাকলে পরবর্তী সরকার যদি আবার বিএনপি আসে, উনি ওনার ডিও সব নিয়ে দেখবেন আবার শপথে বহাল হয়েছেন। এই ঘটনা অতীতে আমাদের দেশে
একাধিকবার ঘটেছে। সরকারি চাকরিবিধির সঙ্গে কি এটা সামঞ্জস্যপূর্ণ? না, প্রথমত এই ধরনের বিষয়গুলো তো মানে আইনি খুঁটিনাটির বিষয়, এবং সেই বিষয় নিয়ে যে কটা টক শো হয়েছে, অন্যান্য সংবাদপত্রে লেখালেখি হয়েছে, কিংবা আমি যতটুকু জানি তাতে মানে আইন যেভাবে ব্যাখ্যা করা আছে তাতে এই ধরনের দেখা করাটা ঠিক আইনের আওতার মধ্যে পুরোপুরি পড়ে কিনা সেগুলো নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আসল প্রশ্নটা তো ওটা না, মানে আসল প্রশ্ন তো হচ্ছে যে তাহলে কি সরকারি কর্মকর্তারা কারোর সাথে দেখাই করতে পারবে না, কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না? আসলে তো হয়, কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যে এটাকে মানে যেভাবে গিয়েছেন, যেভাবে মিডিয়া সেখানে উপস্থিত ছিল, দল বেঁধে গিয়েছেন, তাতে মনে হয়েছে এটা একটা সভা করা হচ্ছে এবং সরকার সেটাকে লুফে নিয়ে একটা ষড়যন্ত্র বলে সেই জায়গাটা প্রচার করছে। কিন্তু আমরা যে জিনিসটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশে রাষ্ট্র এবং সরকার এই যে একাকার হওয়ার একটা জায়গা মানে অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে, এবং এটার তো সবচেয়ে বড় বহিঃপ্রকাশ ঘটেছিল জনতার মঞ্চে। রাষ্ট্র সরকার এখানে জনতার মঞ্চে যুক্ত করতে চাই, রাষ্ট্র সরকার এবং রাজনৈতিক দল, হ্যাঁ সে তো একাকার হয়েই আছে। এখন রাষ্ট্র সরকার দল যদি একই একটা মানে একীভূত একটা ব্যাপার হয়ে যায় তাহলে তো সেখানে একটা চরম স্বৈরতন্ত্র কায়েম হবে। তো রাষ্ট্র এবং সরকারের একাকার হওয়ার এই প্রক্রিয়াটা আমরা দেখেছি যে জনতার মঞ্চে দিয়ে প্রকাশ্যভাবে, এর আগেও ঘটেছে কিন্তু খুব প্রকাশ্যভাবে তখন সামনে এসেছিল, এবং আওয়ামী লীগ আমলে সেটা পুরস্কৃত হয়েছে, বিএনপি আমলে তারা চাকরি থেকে বরখাস্ত হয়েছে, এখন আবার উল্টো ঘটনা ঘটছে, এবং এই ধারাবাহিকতাটা এভাবে চলবে। কিন্তু সেটা আমাদের প্রশাসন এবং আমাদের পুরো রাষ্ট্রযন্ত্রের জন্য কতটা মানে এইটা ভালো ব্যাপার সেটা তো ফলদায়ক হবে না, কারণ কারণ এটা দুজনকে অনেক ধন্যবাদ এমন একটা প্রক্রিয়ার অংশ যেটা রাষ্ট্র এবং সরকার এবং দলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।